This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নেতাজিকে অপমানের পর ক্ষমা চেয়েও নিস্তার পাচ্ছেন না অনন্ত মহারাজ। আরও বিপাকে পড়তে চলেছেন স্বঘোষিত রাজা। কোতোয়ালি থানায় অনন্ত মহারাজের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে, 3টে ধারায় মামলা দেওয়া হয়েছে, আর 3টে ধারায় জামিন অযোগ্য। চাপে পড়ে অনন্ত মহারাজ তিনি দাবি করছেন তিনি নাকি অনিচ্ছাকৃত ভুল করে ফেলেছেন। আমরা পশ্চিমবঙ্গের মাটিতে এটা করতে দেব না। তার যেমন বঙ্গভূষণ কারা রয়েছে, এখনই তার রাজ্যসভার সদস্যপদ কেড়ে নিয়ে তাকে জেলে ভরে দেওয়া উচিত। উচিতভাবে তার বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা হওয়া উচিত। নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে মানুষের আবেগ যদি আহত হয়, তার জন্য পার্টি চিন্তা হবে। নেতাজিকে অপমান, মমতা সরকারের দেওয়া বঙ্গবিভূষণ কেড়ে নিয়েছেন মুখ্যমন্ত্রী। চাপে পড়ে এবার ক্ষমা চাইলেন অনন্ত মহারাজ। নেতাজির প্রতি সম্মান জানিয়ে বলছি, নেতাজি সম্পর্কে আমার অনিচ্ছাকৃত কিছু বক্তব্যের জন্য কেউ যদি মানসিকভাবে আঘাত পেয়ে থাকেন, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। অনিচ্ছাকৃত বক্তব্য, ক্ষমা চেয়েও নিস্তার নেই অনন্ত মহারাজের। রাজবংশীদের স্বঘোষিত মহারাজ অনন্ত এবার আরও বিপাকে। কোচবিহারের কোতোয়ালি থানায় অনন্ত মহারাজের বিরুদ্ধে এফআইআর দায়ের। অনন্ত মহারাজের বিরুদ্ধে 3 জামিন অযোগ্য ধারায় মামলা রুজু। ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ পুলিশের পক্ষ থেকে অভিযোগ করে, প্রায় 282টা। 5 জন গ্রেপ্তার হয়েছে, স্পেসিফিক 6টা এফআইআরও হয়েছে। আইনের পথে চলবে, ওটা নিয়ে আমি কিছু বলবো না। অবিলম্বে অনন্ত মহারাজের সাংসদ পদ খারিজ করতে হবে। বিজেপি স্ট্রংগেস্ট স্টেটমেন্ট দিয়ে দল থেকে বহিষ্কার করতে হবে। ফৌজদারি মামলা তার বিরুদ্ধে শুধু কাগজে কলমে করলে হবে না। কিন্তু ওনার বয়স দেখে আমি বলবো যে উনি যেটা কাল মধ্যরাত্রে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে করেছেন এবং আলাদা করেও ভিডিও করেছেন, ইতিবাচক হিসেবে দেখা উচিত। এবং এটা থেকে সবাইকে উনি নিজেও বলেছেন যে পরবর্তী মন্তব্য থেকে সতর্ক থাকবে। ভালো। দিন 3 আগেই রাজপথে নামেন মমতা বন্দ্যোপাধ্যায়। শ্যামবাজারে গলা তোলেন, প্রতিবাদের সুরটাও বেঁধে দিয়েছেন। সেই সুরেই আক্রমণটা শানালেন প্রবীণ সাংসদ। উনি যে ধরনের মন্তব্য নেতাজি সম্পর্কে করেছেন তা ক্ষমার অযোগ্য। বিজেপি পার্টি থেকে ওকে বার করে দেওয়া উচিত, আর নইলে রাজ্যসভায় ওকে নিলম্বিত করার জন্য চিঠি দেওয়া উচিত। শুভেন্দু অধিকারী কয়েকটা উপরে বিবৃতি দিচ্ছে। তাহলে রাজনীতির ঘোলা জলে অনন্ত মহারাজের কুকথায় বিজেপির বিরুদ্ধেই আক্রমণে কালীঘাট তৃণমূল। राज्यसभा में बहुत अपॉलिटिकल लोग को भेजता है। टीएमसी भी बहुत लोग को भेजा। मैं कितना नाम बोलूं? 5, 7, 8 नाम तो मैं बता सकती हूँ। अभी भी मेनका गोस्वामी एडवोकेट को पिछले बार भेजा ये लोग। लेकिन बंगभूषण पश्चिम बंगाल का जो सबसे बड़ा अवार्ड वो कौन दिया? बड़ा भाषण दे रहा है। बीजेपी का लोग सुभाष चंद्र बोस के नाम पे बहुत गाली दे रहा है, असम्मान कर रहा है। हम इसको पसंद नहीं करते हैं, हम इसको धिक्कार जानते हैं। छुपा के चला गया 5 आदमी लेकर श्यामबाजार में नौटंकी करने के लिए। নেতাজিকে অপমান, ক্ষমা চেয়েছেন অনন্ত মহারাজ। সরগরম রাজনীতি। ওদিকে নেতাজিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিতর্কিত পোস্ট করে কোচবিহারে গ্রেপ্তার দুজনেই অনন্ত মহারাজ ঘনিষ্ঠ বলেই পরিচিত। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। কোথাও রাস্তায়, কোথাও মূর্তিতে, বাংলার 2 প্রান্তে নেতাজির জোরালো প্রত্যাবর্তন। রামপুরহাটের একটি রাস্তা, নেতাজির নামের একটি রাস্তা হঠাৎ করে পাল্টানো হয়, নাম বদলানো হয় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে। বিতর্কের মুখে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সেই নেমপ্লেট খোলা হয়েছে। অন্যদিকে নিউ আলিপুরে ভাঙা বেদিতে ফিরল নেতাজির নতুন মূর্তি। বিতর্ক যেহেতু এসছে, আমরা পিছিয়ে আসলাম। মাঝে কয়েকটা দিন আবার রাস্তার ফলকে ফিরলেন নেতাজি। বীরভূমের রামপুরহাটে 20 নম্বর ওয়ার্ডের এই রাস্তা ঘিরে যত গোল,
পাঁচমাথা মোড় থেকে ঝঞ্ঝনিয়া সেতু পর্যন্ত 3 কিলোমিটার রাস্তার একাংশ নেতাজি সুভাষ রোড হিসেবে পরিচিত ছিল। কিছুদিন আগে গোটা রাস্তা শ্যামাপ্রসাদ মুখার্জির নামে বসানো হয় বোর্ড। পুরপ্রধানকে সঙ্গে করেই নাম বদল অনুষ্ঠানে ছিলেন বিজেপি বিধায়ক। এই নিয়ে বিতর্ক শুরু হতেই বিজেপি বিধায়ক শ্যামাপ্রসাদের নামে রাস্তার প্লেট খুলে নেওয়ার নির্দেশ দেন। একই সঙ্গে নাম না করে বামেদের নিশানা করছেন বিজেপি বিধায়ক। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির রাস্তা আমরা পৌরসভা প্রশাসনকে বলে নতুন ভাবে তৈরি করব। আশা করব যারা নেতাজির প্রতি প্রেম জাগছে তারা একই ধরনের বোর্ড নেতাজির নাম করে কতদূর আছে আগে করবেন। রাস্তায় নেতাজির নাম ফিরে এলেও বিতর্ক থামছে না। ভেতরে নেতাজি বিরোধিতাটা থেকে গেল। বিজেপির যা আদর্শগত জায়গা তাতে ওরা নেতাজিকে বেশি দিন হজম করতে পারবে না। আমরাও প্রস্তুত আছি। বীরভূমের মতো নেতাজির মূর্তির প্রত্যাবর্তন কলকাতায়। নিউ আলিপুর নেতাজি মূর্তির তর্জনী তোলার ডান হাত ভেঙে দেয় দুষ্কৃতীরা। সেখানে বসলো মূর্তি, সেই মূর্তির জায়গায় কিন্তু নতুন মূর্তি বসানো হচ্ছে। এলাকাবাসীর প্রশ্ন, দেশনায়ককে অপমানের দুঃসাহস কাদের? এর পিছনে কারা? দুষ্কৃতীদের দ্রুত গ্রেপ্তারের দাবি উঠেছে। এই মূর্তি আমরা বানিয়েছি যাতে আমরা ঠিকভাবে 15ই আগস্টে উদযাপন করতে পারি নেতাজির মূর্তি বসিয়ে, সেই জন্যই আমরা তড়িঘড়ি এটাকে করেছি। রামপুরহাটের রাস্তায় আপাতত সরল শ্যামাপ্রসাদ মুখার্জির নামে বোর্ড। নিউ আলিপুরে সগৌরবে ফিরলেন নেতাজি। হিমাদ্রি মণ্ডল ও সৌভিক সরকারের রিপোর্ট, TV9 বাংলা। একটা ছবি আপনাদেরকে দেখাবো, বলতে হবে ক্লাব নাকি পার্টি অফিস। হুগলির রিষড়া দাসপাড়ার 4টে দেওয়াল। এই 4টে দেওয়াল আপনাকে ধাঁধায় ফেলতে পারে। প্রথমে পদ্মফুল আঁকা হলো, তারপরে রং শুকোতে না শুকোতে মুছেও দেওয়া হলো। বিজেপির দড়ি টানাটানি এমন পর্যায়ে পৌঁছলো যে ওই বাড়িতে শেষমেশ তালা দিতে হলো। পুজো কমিটি দখলের রাজনীতি, ক্লাব দখলের রাজনীতি ছিল ক্লাব, হয়ে গেল পার্টি অফিস। সেই দেওয়াল থেকে আবারও মুছে দেওয়া হলো বিজেপির প্রতীক। একাডেমি অফ ফাইন আর্টসের রং বদল বিতর্কের মধ্যে এবার রংবাজি হুগলির রিষড়ায়। স্থানীয় সূত্রে খবর, মোড়পুকুর দাসপাড়ার ক্লাবটি দিন কয়েক আগে এলাকার কয়েকজন বিজেপি নেতা দখল করে নেয়। ক্লাবের দেওয়ালে আঁকা হয় পদ্মফুল। শুক্রবার পদ্ম শিবিরের আরেক অংশ এসে বিজেপির প্রতীক মুছে দেয়। ততক্ষণে চলে আসে প্রথম শিবিরের লোকজন। ঝামেলা বেঁধে যায়। এক পক্ষের দাবি, নেতৃত্বের নির্দেশে ক্লাবটি তারা ফিরিয়ে দিয়েছে। আর এক গোষ্ঠীর অভিযোগ, নতুন বিজেপিতে আসা লোকজনই এসবের মূলে। আপনি তো চাবি নিতে এলেন। চাবি আমার কাছে রেখেছে, আমি তাকে নিতে আসছি। আমাদের নিয়ে যাওয়া এরা সবাই হঠাৎ করে বিজেপি হয়েছে, তো এরা আজকে দেখুন এটা মুছলো, কারণ বিজেপি সিম্বলের প্রতি মায়া দেওয়া নেই। তো আজকে রোহিত বলে ছেলেটি মোছালো, যে দেখুন এটা কোথায় 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 পার্টি অফিস লেখা আছে। দুই গোষ্ঠীর কাজিয়ায় ক্লাবে তালা পড়ে গিয়েছে। এলাকার বিজেপি বিধায়ক তথা মন্ত্রীর সাফ কথা, নেতৃত্বের সিদ্ধান্তই শেষ কথা। পার্টির তরফ থেকে এরকম নির্দেশ আছে যে কোনো ক্লাব বা কোনো অফিস আমরা দখল করবো না। ভদ্রতা দেখিয়ে তারা তাদের কাজ করেছে, গিয়ে বলেছে হ্যাঁ আমরা ফিরিয়ে দেবো, আপনারা থাকুন। যদি ওরা মত দেয় কখনো, তাহলে নিশ্চয়ই সেটা হবে। যারা 4 তারিখের পরে বিজেপি, তারা বিজেপিটাকে দখল নিয়ে নিয়েছে, তাই এই অবস্থা। কোথাও ভাঙচুর হচ্ছে, কোথাও ক্লাব দখল হচ্ছে। ক্লাব দখল হচ্ছে, আবার ফিরিয়েও দেওয়া হচ্ছে। এই টানাপোড়েনে ক্লাব কর্তারা উভয় সংকটে। পাছে যদি কেউ চটে যান, তার জন্য চুপচাপ সব হজম করতে হচ্ছে। হুগলি থেকে আশিক ইনসানের রিপোর্ট, TV9 বাংলা। স্কুলগুলোতে দ্রুত কমছে শিক্ষার্থীর সংখ্যা। প্রাথমিক এবং উচ্চ মাধ্যমিকের যে তারতম্য স্কুলে, সেটাও দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে। একদিকে যখন প্রাথমিকের স্কুলের সংখ্যা প্রায় 9 লক্ষের বেশি, সেখানে উচ্চ মাধ্যমিক স্কুলের সংখ্যা 91,000। স্বাধীনতার ৭৯ বছরেও দেশে স্কুল শিক্ষার উদ্বেগজনক ছবি। উচ্চ মাধ্যমিক শেষ হওয়ার আগেই স্কুল ছুট ৭৩% পড়ুয়া। সংসদে এস্টিমেট কমিটির রিপোর্টে আশঙ্কাজনক তথ্য। প্রাথমিক স্তর থেকে উচ্চ মাধ্যমিক স্তরে পৌঁছতে না পৌঁছতেই স্কুল থেকে উধাও হয়ে যাচ্ছে দেশের এত সংখ্যক পড়ুয়া। 2024-25 শিক্ষাবর্ষে দেশে প্রাথমিকে ভর্তি হওয়া পড়ুয়ার সংখ্যা ছিল 6,18,00,000। উচ্চ প্রাথমিকে পড়ুয়ার সংখ্যা ছিল 4,08,00,000। মাধ্যমিকে সেই পড়ুয়ার সংখ্যা কমে দাঁড়ায় 2,36,00,000। আর উচ্চ মাধ্যমিকে পড়ুয়ার সংখ্যা ছিল মাত্র 1,64,00,000। প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক স্কুলের সংখ্যাতেও ব্যাপক তারতম্য। সংসদীয় কমিটির দেওয়া তথ্য অনুযায়ী
দেশে বর্তমানে 9 লক্ষের বেশি প্রাথমিক স্কুল থাকলেও উচ্চ মাধ্যমিক স্কুলের সংখ্যা মাত্র 90,000-এর কাছাকাছি। উচ্চ প্রাথমিক স্তরে অবশ্য স্কুলের সংখ্যা 4 লক্ষের কিছু বেশি। মাধ্যমিক স্তরে স্কুলের সংখ্যা নেমে প্রায় 1,62,000। শিক্ষার অবস্থা ভারতবর্ষে খুব খারাপ, চিন্তার ব্যাপার আমাদের। কাজই বা কোথায় পাচ্ছে? আনএমপ্লয়মেন্টও তো বাড়ছে। সুতরাং যদি ছেলেরা পড়াশোনা ছেড়ে দিয়ে চাকরি পেত, কাজ পেত, তাহলে তো প্রশ্ন উঠতো না। প্রশ্ন উঠছে এই জন্য যে কাজও পাচ্ছে না, পড়াশোনাও ছেড়ে দিচ্ছে। বিগত কয়েক বছরে আমরা যেটা দেখতে পাচ্ছি যে সরকারি স্কুলে ছাত্রদের সংখ্যা কমছে। নিয়ন্ত্রণ করার জন্য সরকারের তরফ থেকে নানাবিধ ব্যবস্থা নিচ্ছি। পিএমসি স্কুল তার মধ্যে অন্যতম একটি। আমি বলবো, সবাইকে অনুরোধ করব যে আমাদের পশ্চিমবঙ্গে নতুন সরকার তৈরি হয়েছে, আমরা শিক্ষা ব্যবস্থাটাকে পুরো ঢেলে সাজানোর চেষ্টা করছি। শিক্ষা মহলের একাংশের মতে পঠন পাঠনের পরিকাঠামো ও উপযুক্ত পর্যাপ্ত পরিমাণে ভালো শিক্ষক শিক্ষিকা না থাকায় পড়াশোনার প্রতি আগ্রহ হারাচ্ছেন অনেকেই। জিনিসপত্রের মূল্য বৃদ্ধির ফলে পারিবারিক সমস্যা ও আর্থিক সচ্ছলতার অভাবে অনেকে পড়াশোনা ছাড়তে বাধ্য হচ্ছেন। পড়াশোনার পর চাকরির নিশ্চয়তা না থাকা অর্থাৎ কর্মসংস্থানের অভাবের কারণে পড়াশোনার প্রতি আগ্রহ হারাচ্ছেন অনেকে। এই পরিস্থিতি বদলাতে স্কুল ছুট কমাতে প্রাথমিক ও মাধ্যমিক স্কুলগুলোকে উচ্চ মাধ্যমিকে উন্নীত করার তোড়জোড়। কেন্দ্রীয় সরকার জোর দিচ্ছে স্কুলগুলোর পরিকাঠামোর উন্নয়নে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। দীর্ঘদিন ধরে ভগ্নপ্রায় স্কুল বিল্ডিং, লিলুয়া থেকে বাদুড়িয়া সর্বত্র একই ছবি। স্কুলে শিক্ষক নেই, স্কুলের নিকাশি ব্যবস্থা তারও অবস্থা খারাপ। দেখুন, তৃণমূল জামানায় বারবার করে জানানো হয়েছে, বারবার করে অভিযোগ করা হয়েছে, কিন্তু কোনো রকম কোনো বদল হয়নি। এবার রাজ্যে পালা বদল হয়েছে। রাজ্যে পালা বদলের পর থেকে নতুন করে সকলেই আশায় বুক বাঁধছেন। বেহাল স্কুল বিল্ডিং, ভেঙে চুরে পড়ে চেয়ার টেবিল, স্কুলের নিকাশি ব্যবস্থাও তথৈবচ। লিলুয়া ভারতীয় হাই স্কুল। দীর্ঘদিন ধরে স্কুলের নিকাশি নালা সংস্কার না হওয়ায় বর্ষার জমা জলে চরম দুর্ভোগের শিকার পড়ুয়ারা। ক্লাসরুমও অস্বাস্থ্যকর, আর এই পরিবেশের জেরে কমছে পড়ুয়ার সংখ্যাও। সমস্যা অনেক, স্কুলে ভোগাচ্ছে শিক্ষকের অভাবও। 4 জন শিক্ষক আছেন, আমাদের 12টা পেন্ডিং আছে, পোস্ট 12টা আছে। সেগুলো ভ্যাকেন্ট হলে নিশ্চয়ই আমাদের স্কুল ভালো থাকবে। এবং এই যে নর্দমার জল, একটু বৃষ্টি হলেই সব নর্দমার জল তো ঢুকে যাবে স্যার। আমাদের স্কুলটা হলো একটা বাটির মতো। দ্রুত স্কুল সংস্কারের আশ্বাস দিয়েছেন বালির বিজেপি বিধায়ক সঞ্জয় সিং। সকলের সঙ্গে কথা বলা হয়েছে। এখন 2-3 মাস হলো আমি শিক্ষামন্ত্রীর কাছে ওনাদেরকে বলেছি একটা লেটার প্যাডে আপনাদের কি রিকোয়ারমেন্ট আছে সেইটা আপনারা দিন। এই মাঠে যে জল জমে আছে এই জল ইমিডিয়েট বের করার জন্যেও আমি আমাদের বালি মিউনিসিপ্যালিটিকে বলেছি। যতটা হতে পারে ততটা এখানে করার আমরা চেষ্টা করছি। অন্যদিকে বাদুড়িয়া তিতুমিরের বাঁশের কেল্লায় স্মৃতি জড়িয়ে থাকা স্কুলও ভগ্নপ্রায় অবস্থা। ভেঙে পড়েছে স্কুলের ছাদের চাঙর, শ্যাওলা ধরেছে স্কুলের দেওয়ালে। দীর্ঘদিন ধরে বেহাল শহীদ তিতুমিরের স্মৃতি মাধ্যমিক শিক্ষা কেন্দ্র। ভাঙাচোরা স্কুলে ভর্তি হতে চায় না পড়ুয়ারা। পিছিয়ে পড়া সম্প্রদায় থেকে এখানে পড়াশুনো করে, এখন স্কুলের এই অবস্থার জন্য স্টুডেন্ট ভর্তি হতে চাচ্ছে না, ওই জন্য এত সমস্যা। আমরা চাই যে স্কুলটা আগের মতো হালে ফিরুক, স্কুলটা ডেভেলপ হোক। চালু হয় তখন দেখেছি প্রায় 200 কাছাকাছি ছাত্রছাত্রী থাকে। এখন মনে হয় 40-42 জন হতে পারে ছাত্রছাত্রী, তার বেশি আর আসতে যায় না। স্কুলের বিল্ডিংয়ের পরিকাঠামো ভীষণভাবে খারাপ। বিভিন্ন জায়গায় শ্যাওলা জমে আছে, বিভিন্ন জায়গায় চাঙড় খসে পড়ছে, নিকাশি ব্যবস্থা খারাপ এবং পানীয় জলেরও সংকট। মাসুল, তৃণমূল আমলে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি ছাড়া আর কিছুই প্রায় হয়নি। সেই ধাক্কায় শিক্ষক সংকট বাংলায়। রাজ্যে পালাবদলের পর শিক্ষায় জোর দিচ্ছে বিজেপি সরকার। এবার হয়তো স্কুলগুলির শ্রী ফিরবে, আশায় বুক বাঁধছেন শিক্ষক থেকে অভিভাবকরা। সুব্রত বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, TV9 বাংলা। অভাব অনটন নিত্যসঙ্গী, তারপরও প্রতিদিনের এক আতঙ্ক। কিসের আতঙ্ক জানেন? সাপের আতঙ্ক। আর এই সাপের আতঙ্কে জীবন ওষ্ঠাগত গোঘাটের দেওয়ানচক গ্রামের মানুষজনের। বর্ষা হলেই জলস্তর বাড়ে, তার সঙ্গে বাড়ে বিষধর সাপের উপদ্রব। এমন জায়গায় আতঙ্ক গিয়ে পৌঁছয় যে শুধুমাত্র বাড়িঘর রাস্তাঘাটে নয়, স্কুলেও সেখানে বিষধর সাপের উপদ্রব। আর যে কারণে ভয়ে আতঙ্কে প্রায় স্কুল ছুটের সংখ্যা বাড়ছে নিত্যদিন।
গ্রামবাসীদের অভিযোগ, এলাকায় সাপের আড়ত। স্কুল থেকে এলাকায় গ্রামবাসীদের বাড়ি বাড়িতে সাপ ঢুকে যায়, বিষধর সাপ ঢুকে। এই সমস্যা শুধু বর্ষাকালে নয়, অভিযোগ সারা বছর প্রায় এই ছবিই থাকে। এদিক ওদিক থেকে সাপেদের আনাগোনা, এমনকি স্কুলেও রেহাই নেই। মিড ডে মিলের কর্মীরাও জানাচ্ছেন তাদের মিড ডে মিলের যে রুম সেখানেও সাপ ঢুকে যায়। ভয় লাগবে নি? এই তো চারধারে বন্যা এলাকা, তাহলে কি করে বলো না? হ্যাঁ, সাপ বেরোয়। এই রান্না হচ্ছে, কোনোদিন এখান দিয়ে ছুটে চলে এলো। আমাদের যে বিল্ডিংটা ভাঙা, সেই বিল্ডিং এ তো প্রচুর সাপ আছে। পিছনে আছে আমাদের বাথরুম, ওখানে ছেলেরা বা আমরা বাথরুমে গেলে আমাদের খুব সাবধানে যেতে হয়। মাঝে মধ্যেই চোখে পড়ে ফাঁকে ঘুরছে। পিছন দিকে সাপের ডিপো বলা যায়, ওখান থেকে মাঝে মধ্যেই সাপ বেরিয়ে আসে। দিন দুপুরে ঘরের কোণে বারান্দায় বিষধর সাপের দেখা মেলে নিয়ম করে, রাতে তো কথাই নেই, আতঙ্ক আরো বাড়ে। সাপের ভয়টা বেশি এখানে। বড় সাপ, পুলিশ সাপ, এই তো ঘরে দুয়ারে সব চারদিকে তো সাপ বেরোয়, ঘরের ভিতরে সাপ বেরোয়, ফাঁকে বেরোয়, চারদিকে সাপ বেরোয়। স্কুলে তো সাপ বেরোয়, ছেলেদিকে সবসময় দেখতে যেতে হয়। স্কুলেও তাই সাপ বেরোয়। হরিশ সাপ মারা হলো সেদিনে, 3টে বড় সাপ মারা হলো স্কুলের পাশে। আতঙ্কে সবাই পালাতে পারলে বাঁচেন, কিন্তু যাবেন কোথায়? অভাবের সংসার, তাতে প্রাণ নিয়ে টানাটানি। ঝোপ জঙ্গল বেশি হবে, জল বেশি থাকে, এই বর্ষার দিনে এই সাপের প্রকোপ বেশি বাড়ে। আগামী দিনে যাতে একটু পরিষ্কার পরিচ্ছন্ন হয়, যাতে বন্যার হাত থেকে মানুষ অন্তত কিছুটা সুরাহা পায়, সব সমস্যা সমাধানের জন্য আমরা পুরোপুরি রেডি আছি। উন্নয়নের ফানুষ অনেক উঠতে দেখেছেন এই গ্রামের মানুষ। এবার সরকার বদলেছে, তারাও এখন দিন বদলের আশায় বসে। সাপ মুক্ত কি হবে এই গ্রাম, এই স্কুল? তবে কি বাচ্চারা আরো আসবে এই স্কুলে? প্রশ্ন উঠেছে। গোঘাটের দেয়ানচক থেকে ক্যামেরায় মধুসূদনের সঙ্গে তন্ময় বৈরাগী, TV9 বাংলা। চারিদিকে শুধু তাল তাল মাটি পড়ে রয়েছে, আর কয়েকদিনের লাগাতার বৃষ্টিতে সেই মাটি হয়েছে কাদা, আর কাদা জল মিশে পুরো সমুদ্র হয়ে গিয়েছে। এই জায়গাটা হিঙ্গলগঞ্জের গাইনপাড়া। আপনি ছবিটা দেখলে বুঝতেই পারবেন না এটা একটা বাড়ি, কারণ মাথার ছাদ ছিল, কিন্তু এখন সম্পূর্ণ ধ্বংসস্তূপ হয়েছে। আর এই ছবি দেখার পর আমার আপনার প্রত্যেকের মনে একটা প্রশ্ন আসবেই, এরা কি আবাস পাওয়ার যোগ্য ছিল না? কি আর চাইবো বলো, একটু ঘরটা হলে ভালো হতো। এই আনোরা বিবির ঘরে বিপদ কিন্তু বলে কই এসেছিল। কতদিন ধরে মাটির বাড়িতে কোনো রকমে মাথা গুঁজে যুদ্ধ চালিয়েছেন, কিন্তু এই বর্ষায় সব শেষ। ঘর জ্বলে গেছে, অসহায় অবস্থা। বাঁশের বেড়া দিয়ে পাশে একটি রান্নাঘর করা হয়েছিল, এখন সেখানেই থাকতে হচ্ছে বাড়ির সবাইকে। অভিযোগ একবার নয়, বারবার তৃণমূল জামানায় আবাসের বাড়ির জন্য দরবার করা হয়েছিল, কিন্তু কেউ ফিরে তাকায়নি। সবাইকে জানাইছি, ও প্রধানেরও জানাইছি, মেম্বারেরও জানাইছি, কেউ বললো হবে 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 করে এই পর্যন্ত আমার কেউ দেয়নি। ঘরটা ভেঙে পড়ে গেছে, বাসঘর। তার জন্য স্যার আমি খুব ক্লান্ত। এখন আমি সরকারের কাছে আবেদন করছি আমার যেন একটা ঘর পেয়ে যায়। ঘর চাই, ঘর। মাথা গোঁজার পাকাপোক্ত একটু জায়গা, তাহলেই হাতে বোধ হয় তাজমহল পেয়ে যাবে এই পরিবার। পালা বদলের পর এখন নতুন করে আশায় বুক বেঁধেছেন এরা। আমাদের মাননীয় MLA ম্যাডামকে সাথে আলোচনা করে যাতে তাড়াতাড়ি যারা ঘর পায় সেই আমরা ব্যবস্থা করছি। আশ্বাস মিলেছে। বাস্তবে কবে কাজের কাজটা হয়, এখন সেই দিনের অপেক্ষা। নূর আলমের রিপোর্ট, TV9 বাংলা। ভোগাচ্ছে বর্ষা, টানা বৃষ্টিতে জেলায় জেলায় এক ছবি। হিঙ্গলগঞ্জের একটা ছবি দেখাবো, যেখানে বাড়ির উঠোন বা রাস্তায় মানুষজন জাল ফেলে মাছ ধরছে। বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বিভিন্ন জায়গায় এক অবস্থা, জলমগ্ন সবটা। চাষের জমি, সেটাও একেবারে জলের তলায়। মাথায় হাত চাষিদের। এই হলো অবস্থা। দফায় দফায় ভারী বৃষ্টি ডুবিয়ে দিয়েছে জমি জমা। পত্রসায়ের ব্লকের বেলুট রসুলপুরে জল থই থই চারিদিক। বিঘার পর বিঘা ধানের জমিতে জল জমেছে। সবে আমন ধানের চারা বসিয়েছেন কৃষকরা, তাদের মাথায় হাত। গয়না বন্ধ চাষ করেছি, এবার যে মহাজনকে কি দেবো, আর কি করে আমরা ঋণ কি শোধ করবো কি করে? পুরো জলের তলায়। কতটা জমি তা মোটামুটি 5 বিঘে। সব তো ডুবে গেছে, আমাদের কি করে কি হবে কিছু ভেবে পাচ্ছি না তো। পশ্চিম মেদিনীপুরের দাঁতনের একাধিক এলাকা এখন জলের তলায়। বিপর্যস্ত দাঁতন 1 ব্লকের জনজীবন। অনেক জায়গায় বাড়ির ভিতরেও জল ঢুকেছে। এলাকা পরিদর্শনে যান বিধায়ক অজিত জানা।
কথা হয়েছে কৃষকদের সঙ্গেও। জল দ্রুত না নামলে চাষে বড়সড় ক্ষতির আশঙ্কা বাড়ছে। মেদিনীপুরেরই সবঙের ছবিটাও ভয়ঙ্কর। কপালেশ্বরী নদীর জল বাড়ছে, বাঁধে একের পর এক জায়গা ধস নেমেছে ইতিমধ্যেই। দ্রুত মেরামত না হলে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা। টানা বৃষ্টির যে সাকরাইল ব্লকের বিস্তীর্ণ এলাকা প্লাবিত। কেলেঘাই নদীর জলস্তর বেড়েছে অনেকটাই, ফলে রোহিণী ও ছত্রী অঞ্চলের বহু জায়গা জলমগ্ন হয়ে পড়েছে। দাহিচক থেকে রোহিণী যাওয়ার রাস্তায় কজয়ের উপর দিয়ে বইছে জল। জলযন্ত্রণায় জেরবার হিঙ্গলগঞ্জের লেবুখালী বাসস্ট্যান্ড সহ আশেপাশের এলাকাও। এমন অবস্থা যে রাস্তার ওপর বাড়ির সামনে উঠোনে জাল ফেলে মাছ ধরছেন এলাকাবাসী। বেহাল নিকাশি ব্যবস্থা, তা নিয়ে সুর চড়ছে সবার। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। মুখের ভাত, মাথার ওপর ছাদ, সাধারণ মানুষের তো এটুকু ন্যূনতম চাহিদা। সেটা পেতেও যদি যুদ্ধ করতে হয়। স্বাধীনতার ৭৯ বছর পেরিয়েও স্বাধীনতা এখনো অধরাই রয়েছে। আপনাদেরকে বলছি গোঘাটের বন্যা কবলিত দেওয়ানচক গ্রামের কথা, যেখানে আবাসের নামে মিলেছে শুধুই আশ্বাস। এইভাবে রান্না করে এটা মাথায় উপরে জল পড়বে, রাঁধতেও পারিনি। বাড়ি পাননি? আবাসের বাড়ি কিছুই পাইনি। তো আমরা ভাঙাপুরে বাড়ি 11 জন থাকি। দেওয়াঞ্চল, ছিটে বেড়া বা মাটির বাড়ি আর ত্রিপলের ছাউনি, এটাই সহায় সম্বল গ্রামবাসী। মানুষজন যাবে কোথায়? মানুষজনের বাড়ি নেই, তাদের চাহিদা তাদের আবাসের মাথায় ছাদটুকু দেয়া হোক, কিন্তু তারা বাড়ি পায়নি। না না না, বাড়ি পাইনি, কোনো জিনিস দেয়নি। ওই তো ঘর হিলে যে পড়ে বসে গেছে, কোনো ইয়ে হয়নি। এই জল ঢুকে যখন জল আসবে তখন এইগুলো সব জল উঠে যাচ্ছে। ভোট দেওয়ার সময় এসছে যে ভোট দাও এরকম, এই বাড়ি দেবো, ঘর দেবো। ভোট দেওয়ার সময় ভোট দেওয়া হচ্ছে, তারপরে এবারে আর কিছু নেই। দুবো সব, ভোট দাও। দিদিও দিত, তখন বলেছে, দিদিও বলেছিল দুবো। পেলে কি আর তাহলে এরকম দুর্গতি হয়? এরকম বসে থাকি। দিন আনা দিন খাওয়া মানুষগুলো আসলে বুঝেই উঠতে পারেননি আজ পর্যন্ত কেন তারা বঞ্চিতর দলে। কান পাতলেই শোনা যায় ব্রিটিশ আমলে স্বাধীনতা সংগ্রামীরা এই প্রত্যন্ত দ্বীপাঞ্চল দেওয়ানচক গ্রামে পুলিশের ভয়ে আশ্রয় নিত। অনেক ইতিহাস জড়িয়ে এই এলাকার সঙ্গে। সেখানে সরকারি আবাসের ছাদ জোটেনি প্রায় সিংহভাগ বাসিন্দার। কিছু নাই, তিরপল নাই, একটা ঘর নাই। এই যে কত ঘর দেখেছো ভেঙে পড়ে রয়েছে। আবাসের বাড়ি পাননি? না না না, আমাদেরকে দেয়নি এখানেতে। দেখো ঘরে যে ঘরটা ভেঙে পড়ে গেছিল, আবার রাস্তাতে যাই করে পড়েছে। এখানে কিছুই চোখ দিয়ে দেখেনি। দুবোই শুনতে পাচ্ছি, নাই না। মন্ত্রীরা সব আসছেন উপর থেকে, ওই দিক সব দেখে চলে যাচ্ছে। না, কেউ দেখছে না। একটা তিরপল সিদ্ধান্ত দেয়নি, এইভাবে রয়েছে। কি করব গরিবেতে? গ্রামবাসীদের অভিযোগ, ভোটের আগে নেতারা আসেন, আবাস দেওয়ার প্রতিশ্রুতি দেন, ভোট ফুরলেই সব প্রতিশ্রুতি শেষ। তৃণমূলের সরকারের কাছে আমি অনেক আপিলও করেছিলাম, কিন্তু এনারা কিছু করেননি। এটা অবশ্যই উন্নতি হওয়া দরকার। মাত্র 3 মাসের একটা সরকার, মানুষের কাছে আমার এটুকু বলা, একটু সময় দেন। আমরা কথা দিচ্ছি, যে জায়গায় আজ পর্যন্ত আবাস যোজনা বাড়ি পৌঁছায়নি, আমরাই সেখানে বিজেপির সরকারই প্রথম সেখানে আবাস যোজনা বাড়ি পৌঁছে। প্রশ্ন হলো, এই মানুষগুলোর যদি আবাসে বাড়ি পাওয়ার যোগ্যতা না থাকে, তাহলে কাদের রয়েছে? এসব কি হয়েছিল তৃণমূল আমলে? প্রশাসন নেতারা কি চোখ বুঝেছিলেন, নাকি সব দেখেও তাদের দেখা হয়নি? দুর্নীতির কোপেই কি এদের নাম আবাসের তালিকা থেকে বাদ পড়ে যায়? জবাব পাওয়া বাকি, ঠিক যেমন পাওয়া বাকি আবাসের ঘর। আজও অপেক্ষায় দেওয়ানচক। ক্যামেরায় মধুসূদনদের সঙ্গে তন্ময় বৈরাগীর রিপোর্ট, TV9 বাংলা। পিচের রাস্তার আস্তরণ উঠে গিয়েছে, মানে পিচ উঠে গিয়েছে, আর তার মধ্যে হয়েছে বড় বড় গর্ত। টানা বৃষ্টিতে সেই গর্তই এখন জলাশয়, মানে পুকুর মনে হবে। দেখে মনেই হবে না যেটা কোনো রাস্তা। আলিপুরদুয়ারের ডিমডিমা আর জয়বীর পাড়া, এই মাঝের রাস্তার এই হাল। স্থানীয়রা বলছেন, বহুবার অভিযোগ জানানো হয়েছে। বিগত জামানায় অর্থাৎ মমতা সরকারের আমলেও জানানো হয়েছে, রাস্তা মেরামতির জন্য, সংস্কারের জন্য আবেদন করা হয়েছে, কিন্তু কিছুই হয়নি। দেখলে মনে হবে পুকুরের উপরে রাস্তা, কারণ রাস্তার মধ্যে তৈরি হয়েছে বড় বড় গর্ত, আর তাতে জল জমে আরও ঘটেছে বিপত্তি। এই যে আমার পিছনে দেখলে বোঝা যাবে যে রাস্তাটার কি হাল। এত বড় গর্ত হয়েছে যার গভীরতা কম করে হলেও 1.5 ফিটের বেশি হবে। এই রাস্তার প্রায় 6 কিলোমিটার এমনই বিহাল।
অনেকদিন ধরেই এই হাল আলিপুরদুয়ার জেলার বীরপাড়া মাদারিহাট ব্লকে ডিমডিমা থেকে জয় বীরপাড়া যাওয়ার পথ এটি। পা দিলেই মনে হয় এই পথ কখন শেষ হবে। अगर थोड़ा सा गड्ढा ये गिर गया ना तो कोई बाइकर या फिर टोटो वाला पलट सकते हैं इसमें। পুরা খাড্ডা বান গিয়া हाँ पूरा गड्ढा बना हुआ है। লোক নিয়ে আসলে বাচ্চা নিয়ে আসলে গিরতে ভয় হয়ে যায়। ওই আমি পড়ে গেছিলাম এখানে। ট্র্যাক্টর চলে, টিপার চলে, সারাদিন চলতেই থাকে, সেইভাবে রাস্তাটা তৈরি হয় নাই, সেজন্য রাস্তাটা অনেক তাড়াতাড়ি খারাপ হয়ে যায়। অভিযোগ, তৃণমূল সরকারের আমলে একাধিকবার প্রশাসন এবং জনপ্রতিনিধিদের কাছে রাস্তা সংস্কারের দাবি জানানো হলেও কিছুই হয়নি। অথচ এই রাস্তা এলাকার মানুষের যাতায়াতের ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ পথ। প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার আওতায় তৈরি হয়েছিল। জলপাইগুড়ি জেলা পরিষদ ও পরে আলিপুরদুয়ার জেলা পরিষদের মাধ্যমে রাস্তাটি হয়, কিন্তু রক্ষণাবেক্ষণের নামে কিছুই হয়নি। বলা যায় এক কথায় নরক যন্ত্রণায় কাটছে এই নাংডালা এলাকার মানুষের জীবন। রাস্তার হাল এতটা খারাপ কিন্তু দেখা মিলে না প্রশাসনিক কর্তাদের। बार-बार तृणमूल আমলেও প্রশাসনকে জানানো হয়েছিল। कुछ भी नहीं किया है, ना कोई पत्थर डालता है ना कुछ भी करता है। कितना साल से ऐसा है? अभी तो ये काफी साल से ऐसे चल रहा है रास्ता। कभी कभी तो बच्चे के भी आने लाने में डर लगता है। और यहाँ पे स्कूल भी है। ये रास्ता बहुत बेकार हो गया है, आने जाने में दिक्कत, ना टोटो आ सकता है ना जा सकता है। খুব খারাপ অবস্থা দাদা, একদম মানে গাড়ি চলা যায় না, গাড়ি একদিকে কাজ হয়ে যায়, মনে হচ্ছে পাল্টি হয়ে যাচ্ছে। এখানে প্রশাসনের তরফে রাস্তা বানানোর কোনো উদ্যোগ নেওয়া হয় না? না, কোনো রকমের এখানে কোনো উদ্যোগই নেই, কত বলা হয় তাও। অভিযোগ জমতে জমতে পাহাড়। স্থানীয়রা এখন অপেক্ষায় কতদিনে প্রশাসন এই রাস্তার দিকে চোখ তুলে তাকাবে, কবে মিলবে এই পথ যন্ত্রণা থেকে পরিত্রাণ। রনি চৌধুরীর রিপোর্ট, TV9 বাংলা। যেখানে ভূতের ভয় সেখানেই নাকি সন্ধে হয়, এই একটা কথা রয়েছে। কিন্তু মালদার এমন একটা সাহেব দালান রয়েছে, সেখানে অশরীরই নয় শরীরই উপদ্রব, সেটাতেই কিন্তু একেবারে চারবার হয়ে রয়েছেন এখানকার ওই এলাকার বাসিন্দারা। কি রয়েছে সেখানে একেবারে সরে জমিনে মালদার সেই সাহেব দালানে গিয়ে খোঁজ নিল TV9 বাংলা। লে লুল্লু আমির শেখের মুখ দিয়া যখন এই কথা দুইটি নির্গত হইল, তখন তিনি জানতেন না ইহাতে কি বিপত্তি ঘটিবে। আশ্চর্যের কথা এই, লুল্লু একটি ভূতের নাম ছিল। আবার দৈবের কথা শুনো, লুল্লু সেই রাত্রিতে সেই মুহূর্তে আমিরের বাটির ছাদের আলিশার ওপর পা ঝুলাইয়া বসিয়াছিল। জল জমে যেমন বরফ হয়, অন্ধকার জমে জমে তেমনি ভূত হয়। ত্রৈলোক্যনাথ এই আশ্চর্য ভৌত বিজ্ঞানটি বাঙালিকে শিখিয়েছিলেন। কিন্তু বাঙালির ভূত ভুবনে মালদার সাহেব দালানের কথা কি আছে? ওল্ড মালদার রাঙামাটিতে আবার ভাবুক গ্রাম পঞ্চায়েত। সেই গ্রাম পঞ্চায়েতের মানুষের বড় ভাবনার বিষয় হলো এই সাহেব দালান এবং তাকে ঘিরে তৈরি হওয়া ভূতের ভয়। পুরাতন মালদার রাঙামাটিতে এসেছি আমরা, প্রত্যন্ত গ্রাম। যে এলাকায় দাঁড়িয়ে আছি এখানে প্রবেশ নিষেধ, গ্রামের মানুষদেরকে এই এলাকায় ঢুকতেই দেওয়া হয় না। ওই রাস্তা পেরিয়ে তবুও আমি আমার ক্যামেরা পার্সন এই এলাকাতে ঢুকেছি, কারণ এখানে ভূতের ভয়। আর সেই ভূতেদের সন্ধানেই আমরা এই প্রায় পরন্ত বিকেলে হাজির হয়েছি। চারপাশে ঘন ঘন গাছপালা, একটা পুকুর পাড়, বেশ একটা গা ছমছমে পরিবেশ। কোনো এক কালে এখানে বাংলো কিনেছিলেন এক সাহেব মেমের বাংলোয় নাকি আসতেন উইলিয়াম কেরি, আসতেন পাদ্রিরা। বাইরে সূর্য সম্পূর্ণভাবে ঢলে পড়েছে, এখনও আমরা এই নির্জন ভগ্নপ্রায় সাহেব দালানের দোতলার ঘরে রয়েছে। এখন সেই সাহেবও নেই, সেই বাংলোও নেই। ফাঁকা ভাঙাচোরা বাংলোয় নাকি এখন ভূতেদের বাসা। এরা 1971 সালে এখান থেকে কে যে কোথায় গেল। হ্যাঁ, রফিজউদ্দিন যেমন সাহেব আর মেম সাহেবকে দেখেছিলেন, তেমনই সাহেব মেমকে চাক্ষুষ করেছিলেন পূরণ রায়। কি জানি কার ভূত দেখতে পেল ওরা, বলবো না। সবাই ভয় পেয়ে গেছে। হ্যাঁ, ভয় তো পাবে। কিন্তু ঠিক দুপুর বেলা সত্যি কি ভূতে ঠেলা মারে সাহেব দালানে, নাকি ভয়ে ছড়িয়েছে মাদক চক্র? 11ই জানুয়ারি 2026 ইংরেজ বাজারে উদ্ধার হয় ব্রাউন সুগার। 3রা আগস্ট 2026 মঙ্গলবাড়িতে 2 কোটি টাকার মাদক উদ্ধার। 6ই আগস্ট 2026 গাজলে প্রায় 41 লক্ষ টাকার ব্রাউন সুগার উদ্ধার হয়। 12ই আগস্ট 2026 কালিয়াচকে উদ্ধার হয় 3 কেজির মাদক। একদিকে বাংলাদেশ আর একদিকে নেপাল, রয়েছে ঝাড়খণ্ড সীমানা। ফলে মালদায় মাদকের রমরমা বহুদিনের। ওল্ড মালদার সাহেব দালানেও কি তেমন কোনো চক্রের চাইরা ঘাঁটি গাড়ছে? এখানে আমরা কোনো সাহেব ভূত বা অন্য কোনো ভূতের দেখা পাইনি।
কিন্তু আমাদের TV9-এর ক্যামেরা অন্য কিছু দেখে ফেলেছে। এখানে এসেই আমাদের ক্যামেরায় স্পষ্ট হয়ে গেছে সব ধরনের নেশার যাবতীয় চিহ্ন। ফটো তুলতে না অন্য কোনো কাজে? অন্য কি কাজে? কি নেশা করে এখানে? কি করে বলতে পারছি না। ঘুরেছো ঠিক আছে, কিন্তু আমাদের নেশা করার কোনো কি আছে? আমাদের তো কোনো কিছু আছে কি? ফটো তুলতে সবাই রাংদাড়ি মাংদাড়ি পিস্তুল মিস্তুল সব থাকে সবার হাতে। সবাই অনেক রকমের লোক আছে, পিস্তল টিস্তল নিয়ে চলে আসে সব বল। আমরাই শুধু কিছু হয় না। ভূতের ভয় দেখিয়ে নেশারুদের আড্ডার সম্ভাবনা কি উড়িয়ে দেওয়া যাচ্ছে? দুজন যারা আছেন তারা তো ধরেন সন্ধ্যার পরে ওখানে যায় না কেউ, ওই বাইরের ছেলেপেলেরা আসে থাকে। হ্যাঁ, ড্রাগস খায় বেচে কিনা এটা ঠিক আমি হাতে ধরতে পারিনি, কিন্তু খাওয়াটা দেখেছি। TV9 বাংলার অন্তর্তদন্তের পর সাহেব দালানকে ঘিরে তৈরি হওয়া গালগল্প কি থামবে? কাটবে ভূতের ভয়? মাদকের কারবার চলছে কিনা, চললে কারা আছে সেই চক্রে, তার খোঁজ কি শুরু হবে? বাংলা সাহিত্যের ভূতেরা দীর্ঘজীবী হোক, কিন্তু ভবিষ্যতের ভূতদের মাদকের হাত থেকে বাঁচাতে কি করা হবে জানার আগ্রহ রইল। মুজিবরের সঙ্গে সুব্রত ভট্টাচার্য, TV9 বাংলা। একটা সময় ছিল যখন শিল্প ও বাংলা শব্দ দুটি একসঙ্গে উচ্চারিত হতো। পূর্ব ভারতের বাণিজ্যিক রাজধানী ছিল কলকাতায়, কিন্তু তারপর সময় বদল হয়েছে। 15 বছর পর শাসক দলের পরিবর্তনও হয়েছে, আর এবার নতুন করে আরও একবার এই রাজ্যে শিল্পের আশা জাগছে। তার মধ্যেই যদি আমরা একটু আসানসোলের দিকে নজর দিই, আসানসোলে বন্ধ হয়ে যাওয়া কটন মিলে নতুন করে কোনো শিল্প হোক, এমনটাই দাবি জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। শুভেন্দু অধিকারীকে আমরা জোড়হাতে অনুরোধ করছি, শিল্প তো আসবে। চোখের সামনে যেটা দেখছেন মনে হবে পুরো বাড়ি, কিন্তু বিরাট এলাকা জুড়ে এই বড় ভবন একসময় বহু মানুষের পেটের ভাত জুগিয়েছে। সেই সুতোকল এখন ধ্বংসস্তূপ। বাংলাদেশের বা তৎকালীন পূর্ববঙ্গের মালিক আসানসোলের সূর্যনগরে দামোদরের তীরে এই কটন মিল তৈরি করেছিলেন, এবং তৎকালীন সময় প্রায় 3000 শ্রমিক এখানে কাজ করত, স্থায়ী বা অস্থায়ীভাবে। দামোদরের পাড়ে 1952 সালে চালু হয়েছিল ঢাকেশ্বরী কটন মিল। প্রায় 350 একর জমির উপর গড়ে ওঠা এই কারখানায় একসময় তৈরি হতো বিশ্বখ্যাত ঢাকাই মসলিন। তবে 1963 সালে শ্রমিক অসন্তোষের জেরে কারখানায় ঝাঁপ পড়ে। দশকের পর দশক অবহেলায় পড়ে থেকে নষ্ট হতে হতে বেরিয়ে পড়েছে কারখানার কঙ্কাল। এলাকাবাসীর অভিযোগ, লুট হয়েছে দামি যন্ত্রপাতি থেকে দরজা জানলা সবই। যেন এই জায়গায় কিছু শিল্প আনা হোক, আর আগামী দিনে এই এলাকাটা একটা রোজি রোজগার যত শ্রমিক আছে তাদের একটা জায়গা হয়ে উঠুক। কটন মিলটা পুনরায় সরকার যেন চালু করে। এখানে কমসে কম কিছু না হলেও 25 থেকে 30 হাজার মানুষ বেঁচে যাবে। এই মিল বন্ধ হয়েছে বামফ্রন্ট সরকারের আমলে। যে আপনার শিল্পনীতি একবার আপনি আসানসোলের এই দিকটা দেখুন, এখানে প্রচুর জায়গা পড়ে আছে এবং শিল্প করার অনেক জায়গা আছে। একদা শিল্পাঞ্চল এখন ধুঁকছে। কুলটি, আসানসোল দক্ষিণের 18টি গ্রামের মানুষের দাবি, এই বিশাল পরিত্যক্ত জমিতে ফের শিল্প গড়ে উঠুক। স্থানীয়দের এই দাবির মধ্যেই সামনে এসেছে কেন্দ্রীয় প্রকল্প ভারত শিল্প বিকাশ যোজনা। রাজ্য শিল্প ও বাণিজ্য দপ্তরের তরফে ঢাকেশ্বরী কটন মিলের প্রায় 148.61 একর জমি চিহ্নিত হয়েছে বলে সূত্রের খবর। রাস্তা, বিদ্যুৎ ও জল সরবরাহের মতো প্রয়োজনীয় পরিকাঠামো তৈরি করে সেখানে ক্ষুদ্র কুটির শিল্প পার্ক গড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। তৃণমূল জামানায় সেই উদ্যোগ নেওয়া হলেও বিশেষ কিছু হয়নি। কটনে অনেক অ্যাডভান্সমেন্ট হয়ে গেছে, দ্য মেশিনস আর মোস্ট অ্যাডভান্সড ইন দ্য ওয়ার্ল্ড, তো সে আর পুরানো তকনিকে কোনো কিছু হবে না। কিন্তু যে জায়গা কুলটি ব্লকে খালি আছে, আমার বিধানসভায় খালি আছে, সব জায়গা আমরা উদ্যোগ নীতি নিয়ে নতুন উদ্যোগ আমরা স্থাপিত করব। সুতোকলের জমিতে হবে কলকারখানা? হাল ছাড়ছে না আসানসোলের সূর্যনগর। তিলোত্তমা কাণ্ডে নির্মল অসন্তোষ। খড়দা থানা থেকে যখন নির্মল ঘোষকে বের করা হচ্ছে তখন তাকে রীতিমতন কিল মারা হয়, জনতা কিল মারে আর কি। কিল, চর, ঘুষি, পাশাপাশি ডিম ছোড়া হয়, কাদা ছোড়া হয়। এই নির্মল ঘোষের বিরুদ্ধে দুটো অভিযোগ। এক,
তিলোত্তমার দেহ সেদিনকে রাতে জোর করে দাহ করানোর অভিযোগ উঠেছে নির্মল ঘোষের বিরুদ্ধে। এই অভিযোগে তাকে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি কোটি টাকার লটারি কেলেঙ্কারিতে নাম জড়িয়েছে এই নির্মল ঘোষের, আর এই মামলায় তাকে 8 দিনের পুলিশি হেফাজত দেওয়া হয়েছে। কেউ জুতো ছুড়লেন, কেউ চড় মারার চেষ্টা করলেন, যারা সেটা পারলেন না ছুড়লেন ডিম। ছোড়া হলো কাদাও। তিলোত্তমা কাণ্ডে আক্ষরিক অর্থেই নির্মল ক্ষোভ। খাস তালুকেই পানিহাটির 5 বারের প্রাক্তন বিধায়ককে এভাবেই রোষের মুখে পড়তে হলো। শুধু নির্মল ঘোষ নন, আরও এক ধৃত সঞ্জীব মুখোপাধ্যায়েরও একই হাল হলো। ওড়িশা থেকে গ্রেফতারের পর খড়দা থানা হোক বা ব্যারাকপুর আদালত, যেখানেই নির্মল ঘোষ সেখানেই আছড়ে পড়ল রোষ। হেলমেট পরেও মিলল না রেহাই। থানার গেট থেকে পুলিশের প্রিজন ভ্যান পর্যন্ত যেতে তাকে খেতে হয় কিল, চর, ঘুষি। থানার সামনে চোরও শুনতে হয় প্রাক্তন তৃণমূল বিধায়ককে। যে নির্মল ঘোষ যাওয়ার সময় তারা নির্মল ঘোষ অভয়ার দেহ লোপাট করেছে, মনীষ শুক্লা মার্ডারের সাথে সরাসরি যুক্ত, অনুপম দত্ত মার্ডারের সাথে সরাসরি যুক্ত। এই যুদ্ধকে নির্মল ঘোষকে মানলাম। পানিহাটি অত্যাচারী নির্মল ঘোষ। 15 আগস্ট ভারত স্বাধীন হয়, আজকে পানিহাটি স্বাধীন হলো। অভয়ার যে বডি লোপাট সব ওনার ইন্ধন। প্রমাণ লোপাটে তিলোত্তমার মৃতদেহ জোর করে দাহ করে দেওয়ার অভিযোগ নির্মল ঘোষের বিরুদ্ধে। প্রাক্তন তৃণমূল বিধায়কের 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে ব্যারাকপুর আদালত। লটারি জালিয়াতি মামলায় 8 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ নির্মলের। ধৃত প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায়ের 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। তিলোত্তমার বাবার নতুন অভিযোগের ভিত্তিতে নির্মল সঞ্জীব পুলিশের জালে উঠলেও এখনও বেপাত্তা আরও এক অভিযুক্ত তথা তৎকালীন পানিহাটির তৃণমূল কাউন্সিলর সোমনাথ দে। 3 জনের নামে অভিযোগ ছিল, যাদের ছবিতে দেখা গেছে যারা যুক্ত। দ্রুততার সঙ্গে পুলিশ বাইরের রাজ্য থেকে তুলে নিয়ে এসছে এদেরকে। বাকি একজন আছে, তাকেও পুলিশ গ্রেপ্তার করুক অথবা তিনি নিজে স্যারেন্ডার করুক। তিলোত্তমা কাণ্ডে নির্মল ঘোষের গ্রেপ্তারি ঘিরে রাজ্য রাজনীতির সুরও চড়া। নির্মল ঘোষ দোষী হলে এতদিন সিবিআই ধরেনি কেন? সিবিআই তো কেন্দ্রে বিজেপির স্থির করে দেয়া পলিটিক্যাল ন্যারেটিভটা এস্টাবলিশ করার জন্য অ্যারেস্ট করতে হবে, তাহলে সেটা মোস্ট আনফরচুনেট। যারাই তথ্য প্রমাণ লোপাট করেছিল তাদের প্রত্যেকের বিরুদ্ধে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন ব্যবস্থা হবে। যে ব্যবস্থা হচ্ছে এবং সেটা হবে, কেউ আটকাতে পারবে না। শুধু 5 বারের বিধায়ক নন, তৃণমূল জামানায় দীর্ঘদিন জোড়াফুল শিবিরের মুখ্য সচেতক ছিলেন নির্মল ঘোষ। তিলোত্তমা কাণ্ডে পানিহাটি নান্টু ঘোষকে ঘিরে কত ক্ষোভ জমেছিল তা বুঝিয়ে দিল শুক্রবারের কয়েক ঘন্টা। অনন্ত চট্টোপাধ্যায়, সুজয় পালের রিপোর্ট, TV9 বাংলা। জীবন, জীবিকা আর ঝাড়গ্রাম, এই 3টে শব্দ এক পংক্তিতে আসে কৃষ্ণা গোস্বামীর জন্য। কৃষ্ণা গোস্বামী তিনি ঝাড়গ্রামের সেলাই দিদিমণি। স্বামীর ক্যান্সার আর ছেলের চোখে ডাক্তার হওয়ার স্বপ্ন, আর সেই স্বপ্নই তিনি বুনে চলেছেন প্রাণপণে। অল্প আলোর ঘর, সবজেটা দেওয়ালে কান পাতলেও পাশের বাড়ি শুনতে পাবে সেলাই মেশিনের শব্দ। ট্রেডল ঘুরছে, ঘুরছে হাত চাকা বা হ্যান্ড হুইল। সেলাই দিদিমণির মাথায় ঘুরছে স্বামীর ক্যান্সার, ছেলেটা হতে চায় ডাক্তার। যখন ওর বাবার ক্যান্সার হয়েছিল, যখন টিউশনি পড়তো, তখন স্যাররা আমার অনেক সাহায্য করেছে। স্বামী পুত্রকে নিয়ে সংসার। 2018 সালে হঠাৎ সংসারের চাকা থেমে যায়। স্বামীর ক্যান্সার ধরা পড়ে। এখন তো কষ্ট হয়, কারণ আর ভারী কাজ করতে পারি না। অভাবের সংসারে অভাব যেন আরও জাঁকিয়ে বসে। হাঁ করে গিলতে আসে 3টে মানুষকে। আরও জোরে সেলাই মেশিনের প্যাডেলে চাপ দেন কৃষ্ণা। সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্যই আমাদের দরকার ডাক্তারি পড়ানো, ডাক্তারি শিখে ইয়ে করা। ও কি ডাক্তার বলে, ক্যান্সার পেশেন্ট, ক্যান্সারের ডাক্তারি হতে চাইছে, যার যেন কেউ আমার বাবার মতো কষ্ট সেরকম কাউকে না পেতে হয়। এরই মধ্যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করে সাগর। যে নিট নিয়ে সারা দেশ উত্তাল, সেই ডাক্তারি প্রবেশিকাতেও উতরে যায় সেলাই দিদিমণির ছেলে। এখন আমি নিট পাস করেছি, কিন্তু মেডিকেল কলেজেও যে খরচ হয় সেটা সামলানো কিছুটা অসম্ভব হয়ে উঠছে আমার বাড়ির জন্য। তো যদি আরও একটু সাহায্য পাওয়া যায়, আমি একজন ভালো ডাক্তার হতে পারবো। চোখ দিয়ে জল এসে যাচ্ছে তার কথা বলতে। আর্থিক বাধা তার কাছে কতটা
প্রতিকূলতা হয়ে দাঁড়িয়েছে, সেটাই আপনারা দেখতে পাচ্ছেন। কথা বলতে বলতে তার চোখ দিয়ে কিন্তু জল এসে যাচ্ছে। সাগরের দুকুল জুড়ে স্বপ্ন, ক্যান্সার আক্রান্ত বাবা, অভাবের সঙ্গে লড়াই করা লড়াকু মা, দুজনের দুঃখ মুছিয়ে দিতে চায় সাগর। চায় বিনপুরের এক কামরার সংসারে সার্জারি করে অভাব নামক শব্দটাকে বাদ দিয়ে দিতে। অভাব দেখেছিলাম, পারিবারিক অবস্থা খুব একটা ভালো ছিল না, অনেক জটিল অবস্থা এসেছিল আমার জন্য, আমার বাড়ির জন্য। তাকে অভিনন্দিত করছে, সবাই মিলে করতালি হোক। কদিন আগে ঝাড়গ্রামের পুলিশ সুপার সাগরকে সম্বর্ধনা দিয়েছেন, ভবিষ্যতের জন্য শুভকামনা জানিয়েছেন। সাগর জানে শুভকামনায় চিড়ে ভেজে না, চাই টাকা, বড় হতে লাগে পড়াশোনার খরচ। সাগরের চোখের কোণে বিন্দু বিন্দু সিন্ধু কি চিকচিক করে। ছেলের গলায় স্টেথোস্কোপ উঠবে, নারী স্পন্দন মাপবে ছেলে, হৃদস্পন্দন বেড়ে যায় সেলাই দিদিমণির। আরও জোরে মেশিন চলে, সেলাই দিদিমণি সুতো পরান সূচে। ছেলের স্বপ্নের সুতো এখনো ওই সেলাই মেশিনে বাঁধা। ঝাড়গ্রাম থেকে তন্ময় নন্দীর রিপোর্ট, TV9 বাংলা। ফেলুদা বলেছিলেন আছে আছে টেলিপ্যাথির জোর আছে, আর আমরা বলছি আছে আছে খবরের জোরটা আছে। আর তাই তো প্লেনে চড়ে বসেছে দিল্লি যাওয়ার জন্য বাসন্তীর সেলিমা, স্বপ্ন পূরণ তার। স্বাধীনতা দিবসে সারা দেশ দেখবে লালকেল্লা, শুনবে প্রধানমন্ত্রীর ভাষণ। সেলিমা দেখবে শুনবে একেবারে সামনে থেকে। অথচ বৃহস্পতিবার রাতেও সেলিমার দিল্লি যাত্রা নিয়ে সংশয় ছিল। কেন্দ্রীয় সরকারের প্রবন্ধ প্রতিযোগিতায় সেরা হয়ে জুটেছিল সরকারি আমন্ত্রণ। কিন্তু এই তো সেলিমাদের সংসার। সেলিমা তাই দুঃখ করে বলেছিল ঘরেতে অভাব, দিল্লি তাই দূরস্থ। কেন তুমি যেতে পারবে না কেন? আমাদের পরিবারের অবস্থা প্রচুর খারাপ। সেলিমা যখন স্বপ্ন ভাঙার যন্ত্রণায় ছটফট করছে, তার দুচোখ জুড়ে নামছে মন খারাপের বৃষ্টি, তখন একমাত্র TV9 বাংলাই ছিল সাক্ষী। TV9 বাংলায় সেলিমার খবর দেখেন ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশ রাম দাস। বিধায়কই দিল্লির বিমানের টিকিট কেটে দেন। আমি TV9 যে খবরের চ্যানেল আছে, আমি হঠাৎ করে আমার চোখ পড়লো টিভি দেখতে দেখতে যে TV9-এ খবরটা পাওয়ার সাথে সাথে দেখার সাথে সাথেই সেই পরিবারকে যোগাযোগ করে আমি তাদের প্লেনে করে দিল্লিতে পৌঁছানোর ব্যবস্থা, প্রধানমন্ত্রীর এই অনুষ্ঠানে যোগদান করে 16 তারিখে আবার তাদেরকে রিটার্ন নিয়ে আসবে তার পরিবার এবং তার বাড়িতে। তারপর বৃহস্পতিবারটা যদি মেঘে ঢাকা হয়, তাহলে শুক্রবারের আকাশ জুড়ে সূর্য তারা। আমি বলবো যে সুন্দরবন এলাকাকে আরো সাজিয়ে গুছিয়ে তুলতে এবং শিক্ষার ব্যবস্থাকে যেন আরো ভালো করে তোলে। তুমি আগামী দিনে কি হতে চাও? আমি আগামী দিনে পুলিশ হতে চাই। সেলিমা দিল্লি পৌঁছেছে, তৃপ্তির পরশ মাখছে, আর TV9 বাংলার অপামোর কর্মী নিচ্ছে মানুষের পাশে থাকার শপথ নতুন করে। দেবব্রত, রঞ্জিত ও জ্যোতির্ময়ের রিপোর্ট, TV9 বাংলা।